আওয়ামী লীগের প্রচুর লোকে ভোট দেয়, আওয়ামী লীগের প্রচুর সমর্থক আছে এবং এই সমস্ত দলগুলির মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে প্রবীণ দল। আওয়ামী লীগের শিকড় অনেক দূর। আমি মাঝে মাঝে একটা কথা বলি, শুনেন, আওয়ামী লীগ ভাই পাট গাছটা যে ইচ্ছা হলো টান দিয়ে তুললেন, ফেলাই দিলেন। আওয়ামী লীগ বট গাছ। আওয়ামী লীগ করে 3 পুরুষ 4 পুরুষ ধরে করে। দাদাই আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করে, ছেলেও আওয়ামী লীগ করে, এবং ছেলের যে বাচ্চা হবে প্রেগনেন্ট তার বউ, সেও ছাত্রলীগের নাম লেখে রাখছে। এটা হলো আওয়ামী লীগ। যে প্রশ্নটি আমি করেছিলাম এর আগে, যে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার আওয়ামী লীগকে হারিয়েছে কিনা, আমি তো মনে করি না। আমি তো একদমই মনে করি না। রাজনীতির অধিকার সবারই আছে, সবাই রাজনীতি করবে। এবং যদি কেউ কোনো রকম অন্যায় করে থাকে, যদি কেউ কোনো নৃশংসতা করে থাকে, যদি কেউ আইন বিরোধী কোনো কাজ করে থাকে, ফৌজদারি অপরাধ করে থাকে, তাকে তার জন্য ফৌজদারি আইন আছে, সেই আইনে তার বিচার হবে। কিন্তু একটা পলিটিক্যাল পার্টিকে আপনি নিষিদ্ধ করতে পারেন না। আমি কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না। আওয়ামী লীগ যখন জামাতকে নিষিদ্ধ করলো, আমি তার পক্ষে ছিলাম না। আওয়ামী লীগ যখন হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করলো, আমি তারও পক্ষে না। আমি মনে করি নিষিদ্ধ করলে পরে সেই দলকে আরো শক্তিশালী করা হয়। জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য, জামাত কিন্তু 15 বছর আওয়ামী লীগ দাঁড়াইতেই দেয় নাই, দাঁড়াইতেই দেয় না, তাদের অফিস খুলতে দেয় নাই। এদিকে জামাত ধ্বংস হয়ে গেছে, জামাত আরো স্ট্রং হয়েছে। নিষিদ্ধ ঘোষণা করার পর জামাত আবার নিজের রূপে ফিরে এসেছে। শুনেন, যে জিনিসটা করতে, যদি একটা পলিটিক্যাল পার্টির আদর্শ খারাপ থাকে, যদি তার মতাদর্শ যদি জনবিরোধী হয়, জনগণ সেই দলটাকে প্রত্যাখ্যান করে। জনগণ যখন একটা দলকে প্রত্যাখ্যান করে, সেটা হলো সবচেয়ে বড় প্রত্যাখ্যান। আপনি যখন আইন করে প্রত্যাখ্যান করবেন, তখন একসময় আইন নিয়ে প্রশ্ন উঠবে। আওয়ামী লীগ এই যুদ্ধ অপরাধ বলেন অথবা মানবতা বিরোধী অপরাধ বলেন, তারা আদালত করছে, করি না, তারা তখন থেকে নানা রকম ক্যারিকেচার করতেছে, জামাতকে নিষিদ্ধ করতে হবে, জামাতকে নিষিদ্ধ করতে হবে। যদি সেই ধরনের অপরাধ কেউ করে থাকে, তার সাজা হতে পারে। কিন্তু আপনি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন এবং সেই নিষিদ্ধ করে আপনি জিতবেন অথবা আপনি লাভবান হবেন, মানুষের মন জয় করবেন, এটা হয় না। আওয়ামী লীগ যদি আরো কিছুদিন ক্ষমতা থাকতো, বিএনপিকেও নিষিদ্ধ করার চেষ্টা করতো। এবং আমি বহুবার বলেছি, আওয়ামী লীগ না বলে বলি, দেখেন এটা এই প্রস্তাবও তো দেওয়া হয়েছিল, এরপরে বলেছে নানা রকম কথা বলছি। কিন্তু যে আপনি যে বিএনপিকে নিষিদ্ধ করবেন, ধরলাম বিএনপির নেতৃত্ব খারাপ, আপনার কথা মানলাম, এরা এটা করে সেটা করে, হেমকে হ্যান করে তেন করে, আগুন ধরায়, সব মানলাম, তারা যেগুলো বলতো আর কি। কিন্তু তারপরে তো বিএনপিকে তো অনেক লোকে ভোট দেয়। যে লোকগুলি ভোট দেয়, ওই লোকগুলি আপনি কি করবেন? নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেবেন? তা তো পারবেন না। এই দেশে আওয়ামী লীগের এরকম একই অবস্থা। আওয়ামী লীগের প্রচুর লোকে ভোট দেয়, আওয়ামী লীগের প্রচুর সমর্থক আছে এবং এই সমস্ত দলগুলির মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে প্রবীণ দল। আওয়ামী লীগের শিকড় অনেক দূর। আমি মাঝে মাঝে একটা কথা বলি, শুনেন, আওয়ামী লীগ ভাই পাট গাছটা যে ইচ্ছা হলো টান দিয়ে তুললেন, ফেলাই দিলেন। আওয়ামী লীগ বট গাছ। আওয়ামী লীগ করে 3 পুরুষ 4 পুরুষ ধরে করে। দাদাই আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করে, ছেলেও আওয়ামী লীগ করে, এবং ছেলের যে বাচ্চা হবে প্রেগনেন্ট তার বউ, সেও ছাত্রলীগের নাম লেখে রাখছে। এটা হলো আওয়ামী লীগ। ইচ্ছা হলে ফালাই দেবেন, আজকে আপনার গায়ে শক্তি আছে, ফালাই দেবেন। যে শক্তি আওয়ামী লীগের ছিল গত 15 বছর, ওই শক্তি দেখে হবে না। বরঞ্চ আওয়ামী লীগের অপরাজনীতি এটা জনগণের কাছে প্রচার করেন, জনগণকে দেখায় দেন যে এইটা হলো আওয়ামী লীগের অপরাজনীতি। যদি জনগণ সেটাকে গ্রহণ করে, আওয়ামী লীগ একদিন পরিত্যক্ত দলে পরিণত হবে, যেমন নাকি মুসলিম লীগ হয়েছে, যেমন নাকি নিজামে ইসলাম পার্টি হয়েছে। জনগণ ত্যাগ করবে, সেটা হলো সবচেয়ে বড় ত্যাগ। ওইটা করার জন্য জনগণকে মোটিভেট করেন। যদি জাতীয় পার্টি কিংবা জাতীয় পার্টি এখন নাই, কিন্তু মানে খুবই সংকীর্ণ হয়ে গেছে। কি কারণ হয়েছে? জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করছে। তাদের যে কর্মকাণ্ড, তাদের যে দোদুল্যমানতা, তাদের যে মানে মোসাহিবি, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করছে। নাই হয়ে যাবে, একদম নিশ্চিন্ন হয়ে যাবে যদি তারা তাদের এই রাখে। তো আমি সেটাই বলি যে আইন করে কোনো দলকে নিষিদ্ধ করাটা হলো এক ধরনের মূর্খতা। এটা আমার বিবেচনা, আমি বুঝি, আমি যে বুঝলাম সেটা বললাম। কিন্তু যদি জনগণ যদি মনে করে দলটাকে আমি রাখবো না, রাখবে না, জনগণ ভোট দিবে না, যখন তারা কেউ ভোট না দিবে, তখন সে এমনি নিশ্চিন্ন হয়ে যাবে। আপনি বিরতির মধ্যে কমিশনগুলোর আপডেট দেখছিলেন। হ্যাঁ, আমি দেখলাম এখানে এর মধ্যে অলরেডি 2টো কমিশন অলরেডি হয়েছে। একটা হলো আপনার নির্বাচন সংস্কার কমিশন,
এই কমিশনের যে মেম্বারদের নাম যেগুলি দেখলাম আমার কাছে মোটামুটি পছন্দ হয়েছে, কারণ এদের চিনি বলে পছন্দ হয়েছে। আর আপনার পুলিশের যে কমিশনটা হয়েছে ওখানে 9 জন সদস্য আছে, ওইটা আমার আরো বেশি পছন্দ হয়েছে। কি কারণে জানেন? ওদের কাউকে চিনি না। এখন আপনি বাংলা একটা প্রবাদ আছে যে কিন্তু ওগুলো কোনো লাভ হয় না, ওগুলো মানুষ খায় না। জিয়া রহমানকে বানানোর চেষ্টা করেছে পাকিস্তানের চর, এগুলো হয় না। এগুলো যারা করে তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যায়। একটা দল কিন্তু আপনি সহজে পারবেন না। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, যেমন ধরেন আমি তো তখন বলি এই কোন লোকটা কতটা ভালো বুঝবেন কেমন করে, যার সম্বন্ধে আপনি যত কম জানেন সে তত ভালো। তার সম্বন্ধে আপনি জানেন না, তো যার সম্বন্ধে আপনি জানেন না তাকে আপনি ভালো বলবেন। এবং খুবই আনফরচুনেট যে পুলিশ কমিশন যেটা আছে, এই প্রথম নাম ঘোষণা করার আগে এদের কাউকে আমি চিনতাম না। যিনি প্রধান ওনাকেও আমি চিনতাম না। ওনাকে খুব কষ্ট করে আমাকে অনেক লোকে অনেক কষ্ট করে চেনানোর চেষ্টা করছে যে উনি নাকি লতিফুর রহমান সাহেবের আমলে বেশ সুবিধাপ্রাপ্ত ছিলেন, তারপরে নাকি একসময় সচিব হয়েছিলেন, অতটা প্রচারে আসতেন না। ওইগুলো উনি প্রথম জন আর কি। আর পরে আজকে যে 9 জনের নাম দেখলাম ভাই, আমি ভাই কারো চিনি না। এটা তাহলে সুখের খবর। আমার মনে হয় এটা ভালো বোধ হয়, তাহলে নিশ্চয়ই এরা খুব ভালো। তাহলে কি নিয়ে যাবে? অবশ্যই আমি ফিরবো। বিএনপির পক্ষ থেকে মাসুদ কামাল ভাই আপনার কাছে যেতে চাই আলোচনাটা নিয়ে, যে বিএনপির পক্ষ থেকে এতদিনে নির্বাচনের আগে যে সংস্কারের রোড ম্যাপ সেটা চাওয়া হচ্ছিল। আমরা ভাবছিলাম যে 2007-এ বিএনপির একটা খুব তিক্ত অভিজ্ঞতা আছে, সেই তিক্ত অভিজ্ঞতা থেকে হয়তোবা বিএনপি ভাবছে যে হয়তোবা বিএনপিকে মাইনাস করার কোনো একটা ষড়যন্ত্র চলছে, কিংবা তারা সে আতঙ্কে আছে, তারা একটা রোড ম্যাপ পেলে পরে নিজেদের মতো করে নিজেদের দলগুলোকে গুছাতে পারে, নির্বাচনী প্রস্তুতি নিতে পারে, সংস্কারের রোড ম্যাপ চাই। আমরা আজকে দেখছি যে জামায়াতের আমিরের পক্ষ থেকেও নির্বাচনের আগে সংস্কারের রোড ম্যাপ চাওয়া হচ্ছে। মানে এই দুটো বিষয়কে কি রিলেট করা যায় কিনা? রোড ম্যাপ চাওয়াটা তো কোনো অন্যায় না, কিন্তু যে কেউ রোড ম্যাপ চাইতে পারে। ধরেন আপনি আমাকে একটা বাসে উঠাই দিলেন, আমি আপনাকে জিজ্ঞাসা করবো না যে বাস ভাই কোথায় যাবে, রাস্তায় কয় জায়গায় থামবে? আমি জিজ্ঞেস করবো না, আমি তো সেভাবে প্রস্তুতি নিব। আপনি মনে করেন 6 ঘন্টার জার্নি, আমি কি জানতে চাইতে পারবো না? আর রাস্তায় কি আমাকে আপনি বাথরুম করার সুযোগ দিবেন, অথবা আমাকে একটা খাবার সুযোগ দিবেন? আমি জিজ্ঞেস করবো না আপনাকে? নাহলে আমি এই 6-7 ঘন্টা না খেয়ে থাকবো নাকি? কিন্তু রোডের মধ্যে রোডে উঠলে ম্যাপ লাগবে রে ভাই। এখন যদি কয় কেউ না আমারে বিশ্বাস করে উঠো, যৌক্তিক সময়ে তোমার আমি খাওয়ামো, যৌক্তিক সময় তোমার আমি নামামো, এটা শুনলে কেউ বাসে উঠবো? কেউ উঠবো না। এখন আপনারা বাই চান্স বাসে উঠে পড়ছেন, বাসের ড্রাইভার হয়ে গেছেন, কন্ডাক্টর হয়ে গেছেন, সবকিছু আপনারা হয়ে গেছেন, বাপ মা হয়ে গেছেন, বাট জনগণ তো বাসের মধ্যে আছে। তাদের জানতে চাওয়াটা কোনো অন্যায় না। আর রাজনৈতিক দলগুলি কি এগুলিকে আকাশ থেকে পড়ছেন নাকি? কিন্তু জনগণ থেকেই আসছে। জনগণের দাবিকে সামনে এগিয়ে জনগণের কথাটাই কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের মতো করে বলে। এক এক দল এক একটা জনগোষ্ঠী প্রতিনিধিত্ব করে, অথবা এক এক দল দেশটাকে এক একভাবে চালাতে চায়। তাদের একটা রাজনৈতিক আদর্শ আছে, তারা সেই আদর্শ নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করে। কিন্তু কাজেই তারা যেটা বলছে এটা জনগণের কথা। জনগণের আপনি সম্মিলিত শব্দ তো আপনি শুনতে পারবেন না, এদের মাধ্যমে আপনাকে শুনতে হবে। সেক্ষেত্রে রোডম্যাপ চাওয়াটা কোনো অন্যায় না, রোডম্যাপ চাইতেই পারে। এবং বিএনপিরও গভর্নমেন্টেরও উচিত হবে সেই রোডম্যাপটাকে ঘোষণা করা। এটা হলো আমার সহজ কথা। এবং এটা ঘোষণা না করলে পরে সেটা একটা অস্থিরতা তৈরি হবে। মানুষ 1 দিন 10 দিন সহ্য করবে, একটা পর্যায়ে যে মানুষ আর সহ্য করবে না। মানুষ তখন কিন্তু প্রশ্ন করা শুরু করবে যে কেন আপনি রোডম্যাপ দিচ্ছেন না? কারণ আপনাকে তো কোনো ম্যান্ডেট দেওয়া হয় নাই। আপনি বলছেন যে আমি 6টা জায়গায় সংস্কার করব, আপনি বলছেন যে আপনি বিপ্লবের মাধ্যমে উঠে আসছেন। এগুলি ঠিক আছে, একভাবে মানতে রাজি আছে, কারণ এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এত বড় একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটছে, তারপরে আপনার দায়িত্ব নিয়েছেন এবং দায়িত্ব নিয়ে আপনারা বলেছেন যে আপনারা সংস্কার করবেন, এবং আগে সংস্কার পরে নির্বাচন। কেউ তো না করে নাই। কোনো একটা পলিটিক্যাল পার্টি কি বলছে যে আপনারা সংস্কার করেন না? কেউ বলছে? সংস্কারের কথা আসলে পুলিশের মন এবং মগজে যে অবস্থা, ঠিক দলীয়করণের যে সিচুয়েশনে পুলিশ আছে, পুলিশকে সংস্কার করতে কত বছর সময় লাগবে? না, এটা তো আপনি ডিপেন্ড করবে যারা সংস্কারের প্রস্তাবগুলি দিবেন, সেই প্রস্তাবগুলি নেওয়ার পর প্রস্তাবগুলি কেমন হয়, এবং সেই প্রস্তাবগুলি বাস্তবায়ন করার যারা দায়িত্বে থাকবেন মন্ত্রিত্বের অথবা সরকারের, তারা সেটা কিভাবে বাস্তবায়ন করতে চান সেগুলোর উপর ডিপেন্ড করবে।
তো আসলে একটা জিনিসকে আমি বলি আপনাকে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এরা সব সংস্কার করে দিবে, তারপরে একটা পলিটিক্যাল পার্টি জনগণের ভোটে এসে খালি এই করবে, শাসন করবে, বিষয়টা কিন্তু এভাবে হবে না, এইভাবে পারবেনও না। এরা বেসিক্যালি একটা দিক নির্দেশনা দেবে, আমি যেভাবে বুঝি একটা দিক নির্দেশনা দেবে। আপনি একটা পুলিশ বিভাগ, দেশের সবচেয়ে বড় বিভাগগুলির মধ্যে একটা, তো ভাই এটা আপনি খোল নাড়তে চেঞ্জ করে ফেলাবেন, এটা তো একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কাজ, জনগণ দ্বারা সরাসরি নির্বাচিত একটা গভর্নমেন্টের কাজ কিন্তু এটা। তো সেই গভর্নমেন্টকে ওনারা একটা দিক নির্দেশনা দিবেন যে এভাবে করা যেতে পারে, তারপরে এটা নিয়ে আমি মনে করি ফাইনাল কাজটা পলিটিক্যাল গভর্নমেন্টকে করতে হবে। এবং আমি বলি আপনি যত সব কমিটি করেন না কোনো ভাই, এত কমিটি কিন্তু ইম্পর্টেন্ট না, আপনি সবই করেন, সবই আপনি একটা দিক নির্দেশনা দেন, এই সময় আসেন কি করবেন, কিছু কাজ করেন ভালো, এটা আমি আপত্তি নেই কোনো, কিন্তু মূল যে কাজটা সেটা হলো গিয়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেন। কারণ আপনি যদি বলেন এদেশের মানুষ মূর্খ, আবার তো ওই বিএনপি অথবা আওয়ামী লীগ যে কোনো একটা আনবে। যদি আমি মূর্খ হই, আমি যদি মূর্খ হয়ে ওনাকে নির্বাচন করি, আমি যদি ওনাকে ইলেক্টেড করে আমি যদি খুশি থাকি, আপনার সমস্যাটা কি? হোয়াট ইজ ইউর প্রবলেম? আমার ভোট আমি আমি খুশি, দিয়েছি। আমি ওনাকে নিয়ে খুশি রে ভাই, আপনি কি করবেন? কারণ আপনি বলবেন না তোমার ওনাকে পছন্দ করা ঠিক হয় নাই, তোমার ওনাকে পছন্দ করা ঠিক হয়েছে। তাই আপনি কে? আপনি আপনার ভোট দেন, আমি আমার ভোট দেই। এদেশের ম্যাক্সিমাম মূর্খ মানুষ যদি একজন লোকে ভোট দেয়, সেটাই ভোট, ওইটা হয়তো মূর্খের রাজত্ব হবে, হোক, এটাই তো গণতন্ত্র। তাহলে আপনি এই গণতন্ত্রকে বর্ণনা করতে, মানুষের শুনেন, মানুষের যে নির্বাচন করার যে ক্ষমতা, এটাকে যদি আপনি অবমূল্যায়ন করেন, এটাকে যদি আপনি অবজ্ঞা করেন, আপনার যে মূর্খ, মানে বড় মূর্খ আর পৃথিবীতে কেউ নাই। একটা মানুষ ভুল করতে পারে, দুটা মানুষ ভুল করতে পারে, 18 কোটি মানুষ ভুল করে না। এইটা যদি আপনি যতক্ষণ পর্যন্ত মানতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ডেমোক্রেসির প্রতি আপনার কোনো এই ভক্তিই নাই। আপনি নিজেই তখন মানে সেই উদাহরণটা কাকে বলে, সুরেচারের সংজ্ঞাটা কি? যে আমি সব বুঝি, তুমি কিছু বুঝো না। সেই উদাহরণকে আমরা পাইনি। এই যে ক্ষমতা আমরা এদিকে পাইনি তা বলছি না, আমি কিন্তু অন্য প্রসঙ্গে আসছিলাম, যে ওই জন্যই ওই সংখ্যাগরিষ্ঠ মানুষের যে প্রতিনিধি যারা, তাদেরকে দিয়ে এই সংস্কারটা করতে হবে। আসলে আমি ওটা বলতে চাচ্ছি, আপনারা দিক নির্দেশনা দিবেন, আপনারা সংস্কার করে দিবেন, আর তারপরে সেটা নিয়ে তারা চলবে, এটা হবে না, এটা বলে লাভ নাই, এটা হবে না। কারণ আমি আপনি বলেন, আমি এতক্ষণ ধরে কি আলাপ করলাম, এই যে পুলিশের সংস্কার 9 জন, একজনকে হচ্ছে এই না, তা আমি যে বলবো এই সংস্কার আমি মানি না, আমি চিনি না, সে যে যোগ্য আমি কি করে বুঝলাম? আপনার কাছে মনে হয়েছে যোগ্য, কাজে তাকে মানতে হবে। নো, কাজে এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন উঠবে। দেখেন না, আপনার সংস্কার প্রস্তাব যখন শুরু হবে না, দেখবেন এখনই প্রশ্ন উঠে যাবে, অনেক প্রশ্ন উঠবে। এবং উঠবে এই কারণে যে মানুষের তবে পছন্দ হইতে হবে, ম্যাক্সিমাম মানুষের পছন্দ হইতে হবে, 10 জনের মধ্যে মিনিমাম 6 জন লোকের পছন্দ হইতে হবে। মেবি ওই 6 জন লোক মূর্খ হইতে পারে, কিন্তু মূর্খের ভোট আর সবচেয়ে জ্ঞানী ভোট এক। শেখ হাসিনারও এক ভোট ছিল, ডক্টর ইউনূসেরও এক ভোট আছে, আমারও এক ভোট আছে, আমারও এক ভোট আছে, আপনারও এক ভোট আছে। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো শেষ করতে চাই।